নমস্কার সবাইকে। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়া আর ইউকে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয়েছে, সবাই জানে। এবং এই এগ্রিমেন্টটা হওয়ার জন্য সমস্ত ভারতবাসীদের জন্যই একটা অনেক বড় অপরচুনিটি, দরজা খুলে গেছে। কিন্তু আমার যেটা ভিডিওতে বিষয়বস্তু থাকবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গবাসী যারা রয়েছে তারা কিভাবে এই সুযোগটা সদ্ব্যবহার করতে পারে। তো এই বিষয়টাতে যাওয়ার আগে আমি একটু ছোট্ট করে বলে দিই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট জিনিসটা কি। ফ্রি ট্রেড এগ্রিমেন্ট মানেটা হচ্ছে যে দুটো দেশ, ইন্ডিয়া, ইউকে, ইন্ডিয়া থেকে জিনিস ইউকেতে পৌঁছাচ্ছে। ধরে নিচ্ছি শাড়ি, ইন্ডিয়া থেকে শাড়ি ইউকেতে পৌঁছাচ্ছে। যখন ইন্ডিয়ার শাড়িটা ইউকেতে পৌঁছাচ্ছে তখন হয়তো আমি ধরে নিচ্ছি যে জিনিসটার দাম হচ্ছে 100 টাকা, মানে শাড়িটার দাম হচ্ছে 100 টাকা। এবার ইউকের ইম্পোর্টার যখন ওই 100 টাকার শাড়িটা ইম্পোর্ট করছে তখন তাকে 20%, 30%, 40%, 50%, এটা ভ্যারি করে, একটা পার্সেন্টেজ অ্যাজ এ ডিউটি গভর্নমেন্টকে দিতে হয়। মানে এটা অনেকটা ট্যাক্সের মতো, যে আমি ইম্পোর্ট করছি তো আমি একটা ট্যাক্স ইয়া ডিউটি আমি গভর্নমেন্টকে দেব, সেটাকে বলা হচ্ছে ইম্পোর্ট ডিউটি। এবার হয়তো 100 টাকা শাড়িটা যখন 20% ডিউটি দিতে হচ্ছে তখন সেটা 120 টাকা হয়ে গেল। কখন হয়ে গেল? যখন ইম্পোর্টার তার হাতে পেলো শাড়িটা তখনই 120 টাকার হয়ে গেল শাড়িটা। এবারে এই যে ট্রেড এগ্রিমেন্টগুলো হয়, সেই ট্রেড এগ্রিমেন্টগুলোতে সুবিধাটা কি? এই ট্রেড এগ্রিমেন্টটাতে ওই যে 20% যে আমরা ডিউটিটা দিতাম, এখন ট্রেড এগ্রিমেন্টটা আছে বলে আমাদেরকে হয়তো 5% ইয়া 10% ইয়া 0%, মানে ওটা কম দিতে হবে। বাকি প্রতিবেশী রাজ্যরা হয়তো আমাদের চেয়ে বেশি ডিউটি দিচ্ছে সেম শাড়ি পাঠাবার জন্য, সেম কোয়ালিটি প্রোডাক্ট পাঠানোর জন্য, কিন্তু আমরা ডিউটিটা কম দিচ্ছি। এতে সুবিধাটা কি? এতে সুবিধাটা হলো ইম্পোর্টার ভারতের শাড়িটা যখন পাবে তখন সে 120 টাকা, অন্য দেশ থেকে যখন 120 টাকাতে নিচ্ছে, ভারত থেকে সে হয়তো 100 টাকাতে পাচ্ছে, ইয়া 105 টাকাতে, আমি 105 টাকা ধরছি, 5% ডিউটি 105 টাকাতে পাচ্ছে। 120 টাকার জিনিসটা যখন 105 টাকায় পাচ্ছে তখন অটোমেটিক্যালি কি হলো, জিনিসটার দামটা কমে গেল। যখন ইউকের ক্রেতারা যখন আসবে, যদি সেম কোয়ালিটি সেম জিনিস থাকে, 120 টাকার জিনিসটা নেবে না 105 টাকা জিনিসটা নেবে? 105 টাকা জিনিসটাই নেবে। এবারে হয়তো যে দোকানদার সে হয়তো তার নিজে প্রফিট মার্জিনও লাগাচ্ছে, 120 টাকার শাড়িটা হয়তো 140 টাকাতে করছে, 20 রুপিস ওর মার্জিন লাগাচ্ছে, 20 টাকা ওর মার্জিন লাগাচ্ছে। আর 105 টাকার শাড়িটা যখন আমি 20 টাকা লাগাচ্ছি তখন সেটা 125 টাকা হচ্ছে। তো লোকে 140 টাকারটা কিনবে না 125 টাকারটা কিনবে? যেটা কম আছে, কম দামে সেটাই কিনবে। তো এরকম আমি একটা জাস্ট হাইপোথেটিক্যাল বললাম যে শাড়ি আর এরকম দাম। তো আমাদের যে ট্রেড এগ্রিমেন্ট হয় সেখানে আমাদের সুবিধাটা কি? আমাদের সুবিধাটা হচ্ছে আমরা যে প্রোডাক্টটা ডোমেস্টিকে বিক্রি করছি সেটা শুধু ডোমেস্টিকে বিক্রি না করে ইন্টারন্যাশনাল মার্কেটে যে আমাদের খদ্দেরগুলো বসে আছে, যে কাস্টমারগুলো বসে আছে, আমরা তাদেরকেও যেন আমাদের প্রোডাক্টটা বিক্রি করতে পারি। আমি হয়তো ডোমেস্টিক মার্কেটে 100 টাকা কামাচ্ছি, আমি যদি ওটা বাইরে বিক্রি করি তাহলে হয়তো আমরা ওটা 500 টাকা, নিজের ইনকামটাও বাড়বে, আরও 5টা এমপ্লয়িও রাখতে পারবো, এবং তার সাথে আমার অটোমেটিক্যালি আমাদের ইকোনমিক গ্রোথটাও হবে। তো এইটা হচ্ছে উদ্দেশ্য। এই কারণে আমরা যেটা দেখি যে আমাদের মিনিস্টার যারা রয়েছে তারা দেশে দেশে ঘুরে ট্রেড এগ্রিমেন্টের চেষ্টা করছে যে আমাদের দেশের যে গুডস রয়েছে, যে সার্ভিসেস রয়েছে, সেইগুলো আমরা যেন অন্য দেশে পাঠাতে পারি এবং অন্য দেশের লোকেরা যেন কিনতে পারে, তার অ্যাফোর্ডেবিলিটিও যেন থাকে, জিনিসটার দাম এতটা যেন না হয়ে যায় যে ওখানকার যারা ক্রেতা রয়েছে তারা কিনতেই পাচ্ছে না। এরপরে মিনিস্টার যারা আছে তারা তো সাইন করে দিয়ে চলে এলো। এবারে যারা এই ব্যাপারটা জানবে, যারা এই জিনিসটার ব্যাপারে নলেজ রাখবে, জ্ঞান রাখবে, এবং তারা যদি সুযোগ সন্ধানী হয় বা তারা যদি একটা উদ্যোগ করবার চেষ্টা করছে বা অলরেডি হয়তো কোনো বিজনেস রয়েছে, তাহলে তারা এই অপরচুনিটিগুলোকে কাজে লাগাতে পারবে। আর যদি আমরা এইটার ব্যাপারে নলেজটাই না রাখি তাহলে আমরা আমরা হয়তো উদ্যোগ শুরু করার কথাও ভাববো না, আর আমরা হয়তো যে সুযোগটা রয়েছে সেটাকে কাজেও লাগাতে পারবো না।
এবার আমি ডিসকাস করব যে এই যে ডিলটা হলো এতে পশ্চিমবঙ্গের কোন কোন সেক্টরগুলো লাভ হলো। আমি পশ্চিমবঙ্গকে কেন্দ্র করেই আমি এটা ডিসকাস করব। তো নাম্বার ওয়ান, টেক্সটাইল সেক্টর। টেক্সটাইল সেক্টর অলরেডি ইন্ডিয়াতে পোটেনশিয়াল আছে, কিন্তু আমরা কিছু বছর ধরে দেখছি যে আমাদের ইন্ডিয়া চেয়ে বাংলাদেশ অনেক ভালোভাবে পারফর্ম করছে টেক্সটাইল সেক্টরে। এখন আমাদের যে মিনিস্ট্রি রয়েছে তারা এখন টেক্সটাইল সেক্টরটাকে ভীষণ টেক কেয়ার করার কথা ভাবছে। এবারে আমাদের পশ্চিমবঙ্গে টেক্সটাইল সেক্টরে আমরা কোথায় অপরচুনিটি নিতে পারি? নাম্বার ওয়ান, মুর্শিদাবাদে বালুচুরি শাড়ি। মুর্শিদাবাদে বালুচুরি শাড়ি যে ওয়ার্ডটা রয়েছে এটা এখন ইন্টারনেটে ঘুরছে এই ডিলটা হওয়ার পর। মানে এটা অলরেডি এটা একটা সবার কানে যেতে শুরু করেছে, মুর্শিদাবাদে বালুচুরি শাড়ি। এছাড়া যে জিআই ট্যাগওয়ালা শাড়িগুলো রয়েছে সেই শাড়িগুলোকেও আমরা ফোকাস করতে পারবো। যেমন রয়েছে ট্যাঙ্গেল, কোরিয়াল, গরদ, এই যে শাড়িগুলো রয়েছে, আরও যে সমস্ত, যদি জিআই ট্যাগ ছাড়াও আমি বলি আরও যা তসরের শাড়ি বা তা যাই বা শাড়ি রয়েছে, আমরা সেই শাড়িগুলোকে আমরা এখন এক্সপোর্ট করতে পারবো। ইউকের মধ্যে বাংলা ভাষায় কথা বলা লোকজন 6 লাখের বেশি। তো আমরা যদি সেই শাড়িগুলোকে পাঠাই তাহলে অ্যাটলিস্ট ওই 6 লাখ লোকজন যারা রয়েছে আমরা তাদেরকে এইটা বিক্রি করতে পারবো। আর যদি আমরা ইউকের লোককে টার্গেট করি, মানে যারা আমি বলছি যে ইন্ডিয়ান না বা বাঙালি না, তাহলে আমি এখানে অ্যাডভাইস দিতে চাইবো যে, যেটা সরকারও আর কি এখন অনেক কাজ করছে এটার উপরে, যে ম্যান মেড ফাইবার। ম্যান মেড ফাইবার মানে কি হচ্ছে, যেগুলো হচ্ছে প্লাস্টিকের বোতল থেকে ফাইবার তৈরি হয়, যেটা জিমে যে কাপড়গুলো পরে, মানে আহ, যেটাতে ঘাম অতটা বোঝা যায় না, তারপরে গন্ধ হয় না, এই রকম ধরনের যে কাপড়গুলো হয়, সেই কাপড়গুলোর ডিমান্ড কিন্তু প্রচুর বেশি বাইরে। কিন্তু ইন্ডিয়াতে ডিমান্ডগুলো আসে, কিন্তু ইন্ডিয়া ক্যাটার করতে পারে না। কারণটা হচ্ছে যে ইন্ডিয়ার কাছে অতটা ম্যানুফ্যাকচারিং নেই। তো যদি কেউ ভিশনারি থাকে, আগামী 2-3 বছরের মধ্যে হয়তো চেষ্টা করছে বিজনেস করবার, তার ম্যানমেড ফাইবারটা নিয়ে একটু পড়াশোনা করতে পারে। অনেকগুলো অ্যাপারেল পার্ক তৈরি হয়েছে, সেগুলো ভিজিট করতে পারে। এখানে সরকারও চেষ্টা করছে এটাকে ডেভেলপ করবার জন্য। এবারে পশ্চিমবঙ্গে এটার কোনো পার্ক ওয়ার্ক এখনো তো তৈরি হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গে একটা স্কিম রয়েছে, ওয়েস্ট বেঙ্গল টেক্সটাইল ইনসেনটিভ স্কিম বলে একটা রয়েছে, ওয়েস্ট বেঙ্গল টেক্সটাইল, হ্যাঁ, ইনসেনটিভ স্কিম যেটা রয়েছে, ওখানে সাবসিডির একটা প্রসেস রয়েছে। তো ওইটা পশ্চিমবঙ্গবাসীর জন্য এখনো পর্যন্ত অ্যাভেলেবেল। বাকি হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যা স্কিম রয়েছে সেটা সেটার জন্য তো অ্যাপ্লাই করাই যেতে পারে, সেটা আলাদা ব্যাপার। সেকেন্ড সেক্টর হচ্ছে জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টর, লেদার। শান্তিনিকেতনের যে লেদারের প্রোডাক্ট, সেটাও অমনি পুরো ইন্টারনেটে ঘুরছে এখন। সুতরাং যদি মার্চেন্ট এক্সপোর্টার হয়ে ওখান থেকে প্রোডাক্টটা নিয়ে আপনারা যদি কেউ ইউকের মার্কেট এক্সপ্লোর করেন, যে ইউকেতে হয়তো ইম্পোর্টার বসে আছে, কারা ইম্পোর্ট করতে চাইছে, এবং বাঙালি হয়ে সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে শান্তিনিকেতনে যে রবীন্দ্রনাথ ট্যাগোরের যে ইতিহাসটা রয়েছে, সেই ইতিহাসটা আমরা বাঙালিরা সবাই জানি। তো শান্তিনিকেতনের লেদারটার সাথে সাথে সেই ইতিহাসটাও কিন্তু জুড়ে রয়েছে। আর এই যে ইতিহাসটার সাথে আজ ওয়ার্ল্ডের সব থেকে বেশি যদি কেউ কানেক্ট করতে পারে সে হচ্ছে ইউকে, আমাদের ব্রিটিশরা, তাই না? তো আমরা কিন্তু এই যে অপরচুনিটি একটা রয়েছে, আমরা সেটাকে কাজে লাগাতে পারি। আমি একবার ছোট্ট করে বলে দিই, এই মার্চেন্ট এক্সপোর্টার কথাটা বারবার বলছি, তো একবার বলে দিই জিনিসটা কি। মার্চেন্ট এক্সপোর্টার মানে আপনাকে ম্যানুফ্যাকচার করতে হবে না, ম্যানুফ্যাকচারার অলরেডি রয়েছে, আপনি নিজে ওটা অ্যাজ এ এক্সপোর্টার নিজেকে রেজিস্টার করবেন, ম্যানুফ্যাকচারার থেকে জিনিসগুলো নেবেন এবং বায়ার খুঁজবেন, এবং সেই জিনিসটা আপনি বায়ারকে সাপ্লাই করবেন। বায়ার আপনার থেকে ইম্পোর্ট করবে, বায়ারকে কনভিন্স করা আপনার দায়িত্ব, বায়ারকে ম্যানেজ করা আপনার দায়িত্ব, ওইটা আপনার দায়িত্ব হবে। কিন্তু জিনিসটা যে তৈরি করবে তার জন্য ম্যানুফ্যাকচার, তো মাঝখানে যে লোকটা থাকে আর কি, সে হচ্ছে মার্চেন্ট এক্সপোর্টার। এবারে তৃতীয় যে সেক্টর আমার যেটা মনে হয় সেটা হচ্ছে
ইঞ্জিনিয়ারিং গুডস অলসো ভেরি গুড ইন ওয়েস্ট বেঙ্গল। মানে এটা অলরেডি ইতিহাস থেকে চলে আসছে, আমরা একটু পিছিয়ে পড়েছি এখন। ইঞ্জিনিয়ারিং গুডসও এই ডিলটাতে ভীষণভাবে প্রফিটেবল রয়েছে। তো ইঞ্জিনিয়ারিং গুডসেও যদি কেউ স্টার্ট করতে চায়, সে অ্যাজ এ মার্চেন্ট এক্সপোর্টারও স্টার্ট করতে পারে, তো সেও কিন্তু লাভ ওঠাতে পারে। চতুর্থত হচ্ছে ফার্মাসিউটিক্যালের মধ্যে হার্বাল যেটা রয়েছে সেইটা আমার মনে হয় ভীষণ পোটেনশিয়াল আছে। কারণ প্রচুর এগ্রিকালচারাল প্রডিউসেস ওখানে অনেক বেশি হয়, জিনিস খারাপ হয়ে যায়। তো যে এগ্রিকালচারাল প্রডিউসেসগুলো হয় সেগুলো আমরা হার্বাল প্রোডাক্ট বানিয়ে হয়তো, ওখানে হয়তো হার্বাল প্রোডাক্ট তৈরিও হচ্ছে, কিন্তু আমরা ওই রকমই আমি বলছি অ্যাজ এ মার্চেন্ট এক্সপোর্টার আমরা ইউকের মার্কেটটাকে এক্সপ্লোর করতে পারি। এবং সেখানে হয়তো আমাদেরকে একটু কোয়ালিটি স্ট্যান্ডার্ড আর এগুলো আমাদেরকে হয়তো একটু ধ্যান রাখতে হবে। এরপর যে সেক্টরটা রয়েছে সেটা ভীষণ ইম্পর্টেন্ট সেক্টর, সেটা হচ্ছে প্রসেস ফুড যেমন মালদার ফজলিয়াম, একটা এক্সাম্পল বলছি। প্রচুর লাখ টন ফজলিয়াম ওখানে খারাপ হয়ে যায়, ইভেন কেউ খেতেও পায় না। এই যে এত ফল ফুল যেগুলো হচ্ছে, আমরা ওগুলোকে প্রসেস ফুডে কনভার্ট করতে পারি। যেমন ম্যাঙ্গো, মানে আমটা রয়েছে, আমটা থেকে হয়তো ম্যাঙ্গো পাল্প, ম্যাঙ্গো জুস আমরা বানাচ্ছি, ইয়া ওটার হয়তো কোনো একটা আচার বানাচ্ছি, মানে কোনো একটা প্রসেস ফুড হয়তো আমরা বানাচ্ছি, জ্যাম জেলি। এবং সেটা ওখানে হয়তো বানাচ্ছেও অনেকে। আমাদেরকে শুধু কোয়ালিটিটা একটু বেটার করতে হবে। আর অ্যাজ এ মার্চেন্ট এক্সপোর্টার আমরা যারা কথা বলতে জানি বা যারা হয়তো এক্সপোর্ট করতে জানি বা এক্সপোর্ট করবার মতো সাহস রয়েছে বা অলরেডি এক্সপোর্টার, তারা তারা এই সব নতুন নতুন সেক্টরগুলোতে ঢুকতে পারে যদি সে ইউকে ঢুকতে চায়। হয়তো অনেক সময় থাকে কি, এক্সপোর্টার তার এক্সপোর্ট বিজনেসে অনেক এক্সপিরিয়েন্সও রয়েছে, হয়তো এতদিন পর্যন্ত বাংলাদেশেই শুধু এক্সপোর্ট করছে বা আশপাশে নেপালই এক্সপোর্ট করছে, তারা এখন ইউকে মার্কেটটা এক্সপ্লোর করতে পারে। কারণ ইউকে ইজ এ ডেভেলপড কান্ট্রি এবং এই ট্রেড ডিলগুলোতে প্রত্যেকটা ভারতবাসী তার কিন্তু সমান অধিকার আছে এই সুযোগগুলোকে সদ্ব্যবহার করা। এবারে আমরা আমাদের সেটা ভাবতে হবে আমরা ওই সুযোগটা সদ্ব্যবহার করতে চাই করতে চাই না, প্রথম কথা। দ্বিতীয় কথা আমি বলতে চাইবো যে আহ, পশ্চিমবঙ্গে যেরকম সেলফ হেল্প গ্রুপ রয়েছে, মহিলা শিল্পী যারা রয়েছে, এ, তারা হয়তো অনেক জিনিস বানাচ্ছে, তারা হয়তো ডোমেস্টিক মার্কেটে বিক্রি করছে। ওখানে যদি জিনিসটা বিক্রি করে 30 টাকাতে পাওয়া যাবে, ওটার সাথে যখন আমরা হয়তো রবীন্দ্রনাথের ইতিহাসটা হয়তো জুড়ে দিচ্ছি, বা আমরা হয়তো কোনো খাবার তার নিউট্রিশন ভ্যালুগুলো হয়তো বলছি, তার উপকারিতাটা একদম হাইলাইট করছি, তখন কিন্তু এই যে যারা ব্রিটিশ রয়েছে আমরা কিন্তু তাদেরকে কনভিন্স করতে পারি। এবং যে 30 টাকা জিনিসটা ডোমেস্টিক মার্কেটে বিক্রি হচ্ছে সেটা কিন্তু 300 টাকাতে ওখানে বিক্রি হবে। 300 টাকাটা যে এক্সপোর্টার পাবে, সে ওখানে শুধু এমনই না যে 270 টাকা সে নিজের কাছে রাখবে, হ্যাঁ তার মাঝখানে একটা খরচ রয়েছে, আরো হয়তো 70 টাকা চলে গেল, সে হয়তো 200 টাকা কামাচ্ছে। তো সেই 200 টাকার মধ্যেও অ্যাটলিস্ট মহিলা শিল্পীটাকে 30 টাকার জায়গায় কিন্তু চাইলে সে 70-80 টাকা দিতে পারে। তো এই যে এক্সপোর্টের যে সুযোগগুলো আসছে, এইগুলোতে শুধু আমরা নিজেরটাই কামাচ্ছি না, শুধু নিজেরাই আর্ন করছি না, এতে দেখতে গেলে পরে আমরা যারা ম্যানুফ্যাকচারার, যারা শিল্পী, তাদের ইনকামটাও কিন্তু আমরা অনেকটা বাড়াচ্ছি। এবং শুধু মহিলা শিল্পীটাকেই আমরা 70-80 টাকা দিচ্ছি না, হয়তো আমরা যখন আরো বেশি অর্ডার পাবো ইউকে থেকে, তখন আমরা হয়তো আরো অনেক মহিলা শিল্পীকে আমরা কাজে লাগাতে পারবো। তাদের যে আর্ট বা তারা যে যে শিল্পটা তারা বানাতে পারছে, সেটাকে তারা বিক্রি করে একটা ভালো জীবনযাপন সে নির্বাহ করতে পারবে। তো দেখতে গেলে ওভারঅল একটা ইকোনমিক গ্রোথ কিন্তু সৃষ্টি হতে পারে। এটাতে এইভাবে বলবার উদ্দেশ্য এটাই যে আমরা যদি এই ইনফরমেশনগুলো জানি, তাহলে হয়তো আমরা আমাদের রাজ্য সরকারের কাছে কি দাবি রাখা উচিত সেটাও হয়তো আমরা অনেকটা বুঝতে পারবো। রাজ্য সরকারের কাছেও সেই দাবিগুলো রাখতে পারবো। যদি আমরা তথ্যগুলোই না জানি, তাহলে হয়তো আমাদের দাবি যেটা আমরা রাখি সেই দাবিটাও হয়তো আমরা ঠিক রাখতে পারি না। যদি এটা দেখি তো অনলি 2.9% ওয়েস্ট বেঙ্গলের এক্সপোর্ট শেয়ার, বাট ওয়েস্ট বেঙ্গল কিন্তু প্রচুর প্রোডাক্ট প্রডিউস করে, প্রচুর পোটেনশিয়াল। তো আমরা যদি তথ্যগুলো জানি, আমরা যদি একটু ইন্টারেস্ট নিই, তাহলে হয়তো
এই যে এক্সপোর্ট শেয়ারটা রয়েছে সেটা হয়তো একটু আমরা বাড়াতে পারবো। তো আজকের মতো এইটুকুই। নমস্কার, সবাই ভালো থাকবেন।